রাজ পাত্তা না দিয়ে ভেতরে চলে যায়। সবাই সেখানে বসে আছে। রাজ সবাইকে দেখে ভ্রুকুটি করে বলে, ঘরে না গিয়ে এখানে কেন? তোমার ঘরে যাওয়া বন্ধ হয়ে গেছে, তাই দেখার আনন্দে ব্রো। রাজ ভ্রুকুটি করে তাকালো রুদ্রের দিকে। রুদ্র এবার এমন হাসি দিল যেন সে খুব আনন্দিত এসব দেখে। তোমার বউ ব্যাগ গুছিয়ে নিচ্ছে, বাড়ি ছাড়বে এখন। এ কোন জ্বালা! একটু রাগ করলেই কেন বাড়ি ছেড়ে যেতে চায় সকাল বউরা? মায়া ল্যাকেজ নিয়ে চলে আসে। রাজ সেদিকে তাকিয়ে বলে, কোথায় যাচ্ছ? যেদিকে ইচ্ছা যাব, আপনাকে বলবো না। সে না বলো। আমার কিছু পাঞ্জাবি নিয়েছে তো, সাথে করে টি শার্ট আর আমার কিছু ব্যবহারের প্রোডাক্ট। আপনার জিনিসপত্র আমি নিব কোন দুঃখে? কারণ তুমি যেদিকে যাবে আমিও তো সেদিকে যাব। আমি জাহান্নামে যাচ্ছি। যেখানে আছো সেখান থেকে আবার একই স্থানে পদান্তর করার কোনো মানে হয়? মাহমুদ তার গলা উঁচিয়ে বলেন, তোমার কি এই জায়গায় জাহান্নাম বলে মনে হয়? তুমি বুঝি জান্নাতের বাতাস উপভোগ করছো বাবা? নিজের ঘরে যাও না একটু, দেখি কেমন জান্নাত উপভোগ করো। মাহমুদ সর্দার এবার মালিনীর দিকে চেয়ে চুপ হয়ে গেলেন। ছেলে তার ইজ্জতে হাত দিয়েছে, বেশি মুখ ফোটানো সম্ভব নয়। তার মুখ ফোটার আগেই ছেলের বোমা ফাটে। মায়া আর চোখে যারাকে ইঙ্গিত করে বেরিয়ে যেতে নাই। রাজ হাত ধরে পট আটকেই বলে, রাগ হবে, অভিমান হবে, সেটা নিয়ে এক ঘরে বোঝাপড়া হবে। এভাবে ঘর ছাড়ার চেষ্টা করবে না। করলে কি করবেন? মায়ার চোখে রাগ, সাথে রাজেরও। সবাই দুজনের দিকে চেয়ে আছে। এখনই কি বোম ফাটবে নাকি? মায়ের প্রশ্নে রাজ ক্ষণিকে নিশ্চুপ থাকলেও পরে মুচকি হেসে মায়ের কানে কানে বলে, দ্বিতীয়বার বাবা হওয়ার প্রসেসিং শুরু করে রাগ ভাঙিয়ে দেব। মায়া চোখ বড় বড় করে তাকালো। কেউ শুনতে পায়নি, কিন্তু সবাই মায়ের রিয়াকশন দেখে ভাবলো রাজ কোনো ভালো কথা বলেনি, বরং মায়াকে রাগিয়ে দেওয়ার মতোই কিছু বলেছে। মায়া দূরে সরেই বলে, আমি আপনার সাথে এক ঘরে থাকবই না। আজকের দিনটা সুযোগ দিলাম, আমাকে সব কিছু জানালে অনেক ভেবেচিন্তে ফেরত আসবো, না হলে না। রাজ কিছু বলতে নেবে মাহমুদ সর্দার বললেন, এভাবে অভিমান না করে তোমার আলাদা একটু কথা বলে নাও। দুজনের মধ্যে একটা বোঝাপড়া দরকার। রাজ ও মালিনী তাকালো মাহমুদ সর্দারের দিকে। দুজনের চাহনি দিয়ে মাহমুদ সর্দার বিরক্ত বোধ করে সোফায় বসেন। মায়া বলে ওঠে, আপনার ছেলে আমার পিছনে পিছনে ষড়যন্ত্র করেছে বাবা। আমার জীবনের সব থেকে বড় ক্ষতি আপনার ছেলে করে দিল। কাজটা করবার আগে আমার সাথে তো আলাপ করেনি। সেই পরিস্থিতি আমাদের মধ্যে ছিল না মায়াবতী। না আমি সঠিক সময় পাচ্ছি, আর না তুমি আমাকে সঠিকভাবে কিছু জানিয়ে রেখেছো। দোষ একপক্ষিক না, এখানে দুজনেরই আছে। কি ঘটেছে তোমাদের মধ্যে? বেভান খানের কথা শুনে চুপ হয়ে গেল সবাই। মায়া জোরে জোরে নিঃশ্বাস নিয়ে মাহমুদ সর্দারের উদ্দেশ্যেই বলে, আপনার ছেলে যেটা করেছে, তারপর আমি সিদ্ধান্ত নিয়েছি তার সাথে এক ঘরে আমি থাকবো না। এক ঘরে না থাকা মানে তো বাড়ি ত্যাগ করা। বোন, চল আমার সাথে। মৌখিক কথাটা বলেও মাহমুদ সর্দার বললেন, এক ঘরে থাকবে না ভালো কথা, কিন্তু বাড়ি থেকে যেও না। তোমার অবস্থা ভালো না। রাজ চোখ বড় বড় করে দেখছে দুজনকে। মাহমুদ সর্দার এবার মৃদু হেসে রাজের দিকে তাকিয়ে মায়ের উদ্দেশ্যেই বলে, তুমি যতদিন চাও অন্য ঘরটায় থাকতে পারো। রোমানে মোহনার সাথে এক ঘরে থাকবে। মায়া একটু ভেবেই বলে, আজকের রাত্রের জন্য থাকবো। কাল সকালের মধ্যে আপনার ছেলের থেকে যদি আমি আমার উত্তর না পাই, আমিও থাকবো না এই বাড়িতে। বলে রুবির দিকে ইশারা করে লাগেজ নিয়ে যেতে থাকে। মাঝপথে একটু থেমে ভাবছে বীর যদি যারাকে কিছু প্রশ্ন করে ঝামেলা তৈরি করে, তাই পেছনে ফিরে যারার উদ্দেশ্যেই বলে, তুমিও আমার সাথে আসো। আজকে আমরা গার্লস পার্টি করব। যারা সম্মতি জানিয়ে যে উঠতে নিবে, বীর যারার হাত ধরে নিজের দিকে ঘুরিয়ে মায়ের উদ্দেশ্যেই বলে, রাগারাগি করেছিস তোরা স্বামী স্ত্রী মিলে। এখানে আমার বউকে টানার মানে কি? কারণ তুমিও ওই মন্ত্রীর মতোই। কেউই তাদের বউকে বুঝবে না। শোনো যারা, আমার ভাইটাও কিন্তু ওই মন্ত্রীর সঙ্গ নিয়ে চলে। তাই বলে দিচ্ছি, সতর্ক থেকো। এরা বয়েজ পার্টি মিলে আমাদের শুধু ঘোল খাওয়াতে জানে। ভালোবাসার কথা বলে পিছনে ছুরি ঘোরাবে। যারা পড়ল বিপাকে। তার হাতটা ধরে আছে একটা জম, যাকে যারা ভালোবাসে আবার ভয়ও পায়। বীর জারার দিকে ফিরে বলে, একদম মাথায় উল্টাপাল্টা চিন্তা আনবে না।
আমাকে ছেড়ে যাওয়ার কথা ভাবলে গুলি করে মগজের যত সব পোকা আছে সব উড়িয়ে দিব। যারা হতভম্ব হয়ে বলে, মগজে পোকা থাকে? সে তুমি সময় হলেই দেখতে পাবে। বলেই বধূবেশে থাকা যারাকে কোলে নিয়ে চলে যায় বীর। বিভান খান অবাকের সাথে ছেলেকে দেখছে। বীর যেতে যেতে রাজকে বলে, বউকে হিংস্র বানাতে চেয়েছিলাম, ভালো কথা। এবার তোর সংসার তুই সামলা, তোর বউ যেন আমার বউকে না টানে। আবে শালা, বউ আমার হলেও বোন তোর। শিক্ষা তো তুই দিয়েছিস, এখন ভোগ কর। বোঝ কেমন লাগে যখন বউয়ের সামনে দিয়ে ছুরি চালায়। আমারটা সেই সুযোগ পাচ্ছে না, তাই আমি ভোগ করছি না। বলেই দরজা লাগিয়ে দেয় বীর। মায়া ওদের কথার মাথা না ঘামিয়ে চলে যেতে নেয় রুবির ঘরের দিকে। রাজ লম্বা কদম ফেলে সিঁড়ি দিয়ে উঠে মায়ের সামনে দাঁড়ালো। মায়া কিছু না বলে আবারও রাজকে তোয়াক্কা না করে রবির ঘরের দিকে যেতে নেয়। রাজ চোখ বড় বড় করে মায়াকে দেখে নিয়ে লাগেজে দিল লাথি। বেচারা লাগেজ দূরে ছিটকে গেল। আজ তার জীবন নেই বলে কান্না করতে পারল না। মায়া কিছু বলতে নিবে, রাজ সেই সুযোগ না দিয়ে মায়াকে পাঁজাকোলা করে নিজের ঘরে নিয়ে যায়। এই দৃশ্য থেকে যে যার ঘরে যেতে নেয়। রুদ্র এসে মাহমুদ সর্দারকে দেখেই বলে, এই দুই ভাইকে দেখে তুমি কিছু শিখতে পারো বড় বাবা। মাহমুদ সর্দার প্রকটি করে তাকালেন। রুদ্র হেসে দিয়েই বলে, বউ রাগ করলে কিন্তু ঝগড়া নয়, বউকে কোলে নিয়ে ঘরে যেতে হয়। মাহমুদ সর্দার রাগী দৃষ্টিতে তাকালেন। রুদ্র ভয় পাওয়ার অভিনয় করেই বলে, না মানে চোখের সামনে যেমন দৃশ্য দেখবো তেমনটাই তো ব্রেনে বুঝ দেবো। একাধিক থেকে কিন্তু আমি ঠিকই বলেছি। ব্রো দুজনে বউদের নিয়ে স্ট্রেট থেকে বলেই কিন্তু তাদের ঝামেলা বেশিক্ষণ থাকে না। বলেই রুদ্র চলে যায় শীষ বাজিয়ে। মাহমুদ সর্দার তাকালেন মালিনীর দিকে। মালিনী কোনো কথা না বলে ঘরে চলে গেল। মায়াকে ঘরে এনে রাজ দরজা দিতে একটু থেমে গেল। মায়ের পেছনে সন্দিহান দৃষ্টিতে তাকিয়ে মিনমিন করেই বলে, শালার যেদিকে যাব সেদিকে সিসি ক্যামেরা, আমার বেডরুমটাও ছাড়লো না। মায়া সে রাজকে ধাক্কা দিয়ে বলে, আপনি শোনা? বলতে দিল না রাজ। মায়ের ঠোঁটে আঙুল ছুঁয়ে বলে, চুপ করো মায়াবতী। মায়ের রাগ বাড়ছে, সে হুঙ্কার দিয়ে বলে, এখন আবার চুপ করতে বলছেন কেন? বাথরুমে চলো। মায়া পারলে এখন রাজকে খুন করে দেয়। এই অসময়ে সে বাথরুম বিলাস নিয়ে ভাবছে। মায়ের রাগে গজগজ করেই বলে, আপনার বাথরুম বিলাস লেগেই থাকে। ফর ইওর কাইন্ড ইনফরমেশন, আমি আপনার ওই মস্তিষ্কের মতো চলি না। ইটস ইম্পর্ট্যান্ট মায়াবতী, তাড়াতাড়ি বাথরুমে চলো। মায়া রেগে যাচ্ছে বেশি বেশি। রাজ যে সিসি ক্যামেরা দেখেছে এটা বোঝাতে পারছে না। এদিকে নিজ মুখে বলতেও পারবে না, বললেই ওপাশের ব্যক্তি সব ধরে নেবে। মায়ের আগে গজগজ করতে করতে একটা ক্লাস ভাঙলো। অতঃপর ফুলদানি নিয়ে যে ভাঙতে নিবে রাজ এগিয়ে এসে মায়ের হাত ধরেই বলে, ভাঙচুর করে কিছু হবে না, বাথরুমে চলো দ্রুত। ওটা আমাদের সুখের স্থান। শাট আপ! চিৎকার করে বলে মায়া। রাজ বুঝলো তার বউ খেপেছে, এখন মুখে বলে কাজ হবে না। তার মায়াকে কোলে নিয়ে বাথরুমে ঢুকে পড়ে। আশেপাশে তাকিয়ে নিখুঁতভাবে সবকিছু দেখছে। এদিকে মায়া ছোটাছুটি করছে নিজেকে ছাড়ানোর জন্য। মায়ের বড় বড় নখগুলো রাজের গলায় ফুটছে। ছোপ ছোপ রক্ত দেখা দিল রাজের গলার কাছে। মায়ের রেগে আগুন। রাজ যখন দেখলো এখানে সিসি ক্যামেরা নেই, শান্তিতে নিঃশ্বাস নিয়ে বাথরুমের দরজা লাগিয়ে দেয়। মায়া তখনও রাজকে আঘাত করছে। রাজ এবার মায়ের দিকে চোখ রেখে গলার দিকেই তাকালো। শ্যামবর্ণের হওয়ায় গলার দিকে লাল দাগ না হয়ে কালো হয়ে আছে। মায়াকে আচমকা বাচ্চা বেশ শুয়ে দিয়ে তার উপর ঝুঁকে বসে রাজ। মায়া ছটফট করছে, শাসিয়েই বলে, একে তো আমার মায়ের খুনিকে বাঁচিয়ে রেখে আমাকে আঘাত করেছেন, আবার এখন আমার সাথে রোম্যান্স করতে চাইছেন। আমি আপনার সাথে থাকবো ভাবলেন কিভাবে? আমি আমার মায়ের খুনিকে শাস্তি দিয়েই ছাড়বো। এতে আমাদেরই ক্ষতি মায়াবতী। মানে? ছোট মা বেঁচে আছে। মায়া প্রকুচকে দেখছে রাজকে। রাজ আবারও বলে, ছোট মা বেঁচে আছে, কিন্তু তার বেঁচে থাকাটাও ব্যর্থ। কোমায় চলে গেছে পুরোপুরি। এতদিন ধরে শুধু নিঃশ্বাসের গতি আমরা ভেন্টিলেটর দিয়ে বুঝেছি, এখন একটু হাত পা অল্প স্বল্প নড়ছে। আমার মা বেঁচে আছে? মায়ের চোখ বেয়ে পানি। রাজ সেই পানি শুষে নিয়েই বলে, ওই দিন রাতে তোমাকে মিথ্যা বলা হয়, আসলে ছোট মা বেঁচে আছে। আমাকে মিথ্যা বলছেন কেন? কারণ ছোট মা চেয়েছে তার মেয়েটা তার অসুস্থ দেহটা দেখে ভেঙে না পড়ে নিজেকে সমাজের প্রতিষ্ঠিত হিসেবে পরিচয় নিয়ে বেড়ে উঠুক।
তার মেয়েকেই তো সবকিছু বলে নিতে হবে। তাছাড়া তোমার অবস্থা তখন ভালো ছিল না, অ্যাসাইলামে রাখতে হয় কয়েক মাস। সুস্থ হবার পর এটা স্বাভাবিক হলেও আমি ছোট মায়ের কথা রাখতে তোমাকে কিছু জানাতে দেইনি। সকলে অপারেশন কমপ্লিট করে তোমাদের মা মেয়েকে এক জায়গায় করতে চেয়েছে। আমি মায়ের কাছে যাব। আজকে গেলে ধরা পড়ে যাব, তাই কাল সময় করে তুমি আগে বের হবে বাড়ি থেকে, তারপর আমি। ধরা পড়বো কেন? আমাদের পিছনে লোক লাগানো আছে। ইনফ্যাক্ট সারাটা আমার ঘরেও সিসি ক্যামেরাও লাগিয়েছে। বউকে নিয়ে ঘরে এসে যে একটু বিশ্রাম নেব সে উপায় তালা মারা। এখন দেখছি আমার বাথরুম বিলাসটাই সার্থক। সব জায়গায় সুরক্ষিত না থাকলেও এই জায়গায় সুরক্ষা আছে। মায়া এবার হেসে দেয়, একটু হেসে আবার বলে, কিন্তু সোনালির ব্যাপারটা কি? ছোট মায়ের হার্ট ট্রান্সপ্লান্ট করতে হবে, এটা আমাদের বিয়ের আগে ধরা পড়েছে। কিন্তু হার্ট ট্রান্সপ্লান্ট করা সম্ভব হয়ে ওঠে না, কারণ বডির সাথে ম্যাচিং করা হার্ট প্রয়োজন। আর একেবারে কোমায় চলে যাওয়ার কারণে তার অপারেশন করার উপায় নেই। এতে করে রোগী মারা যেতে পারে। এমনিতেও রিস্কে আছে ছোট মা, কিন্তু এই অবস্থায় হার্ট ট্রান্সপ্লান্ট করলে ঝুঁকি অনেক বাড়ত। আমরা অনেক জায়গায় ছোট মার সাথে ম্যাচ করে এমন হার্ট খুঁজি, ভাগ্যবশত সোনালির হার্ট ম্যাচিং করে। তাই তো সব জেনেও আমরা চুপ আছে। যেখানে বান্দায় সতীনকে হার্ট দিতে গিয়ে ওপারে চলে যাবে, সেখানে আমি আর কেন আলাদা কষ্ট করতে যাব? এখন সোনালি কোথায়? বৈদ্যুতিক শক নিয়ে ভুগছে। বলেই ফোন বের করে দেখালো মায়াকে। ভিডিওতে দেখা যাচ্ছে আদ্র ও কিছু লোক মিলে সোনালীর মস্তিষ্কে ইলেকট্রিক শক দিচ্ছে। সোনালী ছটফট করছে, নিজের নিয়ন্ত্রণ হারিয়ে এখন যন্ত্রণা ভোগ করছে। ম্যাক খুশিতে আত্মহারা হয়ে রাজকে জড়িয়ে রাজের গলায় চুমু দিয়ে বলে, আপনি তো দেখছি আমার থেকেও বড় খিলাড়ি মন্ত্রীমশাই। কারণ এই খেলার সমস্ত প্ল্যান আমি আগে থেকে সাজিয়েছি। কিন্তু ভাই কি বিভান খান আর সোনালির ব্যাপারে কিছু জানে? হুম। বলবেন? না, সঠিক সময় প্রমাণ নিয়ে জানাবো। আগামী শাশুড়ির হার্ট ট্রান্সপ্লান্ট ভালোভাবে হয়ে যাক, তারপর বিভান খানের পাড়া। মায়া মাথা ওপর নিচ করে হেসে দিল। রাজমায়ার কপালে চুমু দিয়েই বলে, এখন শুরু করে দিই। কি? বাথরুম বিলাস। আমাদের সন্তান আছে ওখানে মন্ত্রীমশাই। মায়ের পেটের দিকে ইঙ্গিত করে বলে মায়া। রাজ নিচু হয়ে মায়ের পেটে চুমু দিয়েই বলে, আমার বংশের প্রদীপ আমাদের জীবনকে নতুন রূপে আলোকিত করতে আসছে। আগমনের আগে আমাদের জীবনের সমস্ত আপদ দূর করে দিচ্ছে। রাজের কথা শুনে মায়া মৃদু হেসে বলে, আমিও আপনার জন্য একটা সারপ্রাইজ রেখেছি মন্ত্রীমশাই। কি সারপ্রাইজ? তাজ বেঁচে আছে। রাজ অবাকের সাথে একটু ভাবতে থাকে, অতঃপর কি যেন ভেবে আন্দাজেই বলে দেয়, মেহের কি তাহলে আমার? মায়ের মাথাটা ওপর নিচ করে রাজ প্রশ্ন করে, কিভাবে কি? সেদিন যখন তাজকে কিডন্যাপ করা হয় আমাকেই সবার আগে জানানো হয়। আপনি সেদিন ব্যস্ত ছিলেন। আমি অনেক আগে গেলেও আমার স্পাইম্যান আড়ালেই ছিল, যাকে কেউ দেখতে পায়নি। আমাকে অনেক আগেই জানিয়ে রাখে গাড়িটা বান্দরবনের দিকে যাচ্ছে, যেখানে খাদ আছে। মানুষ ওখান থেকে পড়ে গেলে তাকে খুঁজে পায় না, সে যতই নাম করা হোক। অনেক ভেবেই আমি জারাকে দিয়ে ওখানে জারার মাধ্যমে কিছু উদ্ধারকারী পাঠাই, কারণ আমাদের সন্দেহ হয় ওরা নিজেদের বাঁচাতে ওই খাদ ব্যবহার করতে পারে। আমাদের সন্দেহ একদম মিলে যায়, আমরাও অভিনয় করতে থাকি। না হলে আরশাদের লোক অন্যভাবে হলেও তাজের ক্ষতি করত। তাই ওদের ফার্স্ট মিশনকে আমরা সুযোগ দেই। নিচে সমস্ত ফোর্স থাকলেও তাজ নিচে পড়ে গিয়ে মুখে বেশ জোরে আঘাত পায়। তাজের মুখ থেতলে যায়। রুবি আর স্পাইম্যান মিলে ওকে হাসপাতালে নিয়ে যায়। যারা আর আমি আহত। এরপর জানানো হয় তাজের সার্জারি করা হবে। আমি কয়েকদিন হাসপাতালে অসুস্থ হবার অভিনয় করি, যেন মিহির আর সোনালির প্ল্যান জানতে পারি। মিহির বোকামি করে আমার দিকে ঝুঁকে আসে। রুবি হেল্প না করলে এটা জানতে পারতাম না। আমরাও টার্গেট করি মিহিরকে নিয়েই গেম স্টার্ট করব। যাকে নিয়ে আমাদের গেম স্টার্ট হবে তাকে শেষ করে দিব। হয়েছেও তাই। আমরা বড় সার্জেন্ট দিয়ে তাজকে মিহিরের রূপ দেওয়াই। আর মিহির এখন এই পৃথিবীতেই নেই মন্ত্রীমশাই। সেই দিন রাতেই ওকে আপনি আহত করবার পর মোহন সর্দার মিহিরকে নিয়ে যায়। অ্যাম্বুলেন্সে অজ্ঞান হয়ে যায়। মোহন সর্দার শরবত খেয়েছিল, তাই ওই সুযোগে যারার গ্যাংয়ের একজন যে ওয়ার্ড বয় হয়ে কাজ করেছিল সে মিহিরের শরীরে বিষ ইনজেক্ট করে, যার কারণে
ওই রাতেই বেচারা ইজিলি ওপারে চলে গেছে। আমরা তাজকে নিয়ে এসেছি কারণ যে কষ্ট আমি বিভান খানের চক্রান্তে পেয়েছি সেই কষ্ট এবার তাজকে দিয়েই বিভান খানকে দেওয়াবো। তাই মায়াবতীর সমস্ত ইচ্ছাতে তার মন্ত্রমশের সমর্থন জানায়। আমার আর ধৈর্য ধরতে ইচ্ছা করছে না মন্ত্রী মশাই, আমি মাকে দেখতে চাই। আর তো কয়েক ঘন্টা মায়াবতী, এরপর সকাল হলেই যাবে দেখতে। এখন একটু মান অভিমান অভিনয় করে পাশের ঘরে চলে যাও, তাহলে মামা সব বুঝে যাবে। অপারেশন কবে? আদ্র ভালো জানে এই ব্যাপারে। সোনালের কিছু ডকুমেন্ট আছে যেগুলো কাল নিয়ে যেতে হবে। ওগুলো রুদ্র অনেক আগে নিয়েছে। শুধু ওগুলো দিয়ে একটা পেপার তৈরি করে সোনালের টিপসই লাগবে, যেখানে উল্লেখিত থাকবে সোনালি নির্দ্বিধায় নিজের হার্ট ট্রান্সপ্লান্ট করতে রাজি। ইউ আর সো গ্রেট মন্ত্রী মশাই, আপনি আমার সব ইচ্ছেকে কত সহজেই পূরণ করে দিচ্ছেন। মায়ের হাতে চুমু দিয়ে রাজ বলে, তুমি বলেছিলে একটা ছোট্ট ইচ্ছার কথা, আর আমি ভাবছি তোমার পুরো জীবনটাকে পরিপূর্ণ করবার কথা। কথাটুকু বলে রাজ উঠে দাঁড়ায়, বাইরে বের হতে হতেই বলে, আবার নাটক করতে হবে এখন। বাইরে এসে আলমারি থেকে নীল রঙের শাড়ি ও নিজের জন্য পাঞ্জাবি নিয়ে ওয়াশরুমের মধ্যে গিয়ে মায়াকে শাড়ি দিয়ে নিজেও চেঞ্জ করে আবারও বাইরে এসে বলে, জীবনে নারীদের কত যে রঙ্গ দেখবো, এটা অগ্রিম জানার খুব ইচ্ছা হয় আমার। মায়ার শাড়ি পাল্টে সে রাজকে আলতো ধাক্কা দিয়ে অভিনয় করে বলে, আপনি আমাকে কি পেয়েছেন? যখন ইচ্ছা হবে কাছে টানবেন, যখন ইচ্ছা হবে পিছনে ছুরি চালাবেন, এগুলো চলবে না। মায়ার রাগের অভিনয় করে চলে যেতে নিলে রাজ হাত ধরে নিজের দিকে ঘুরিয়ে বলে, আবে মায়াবতী, স্বামীর রাজ কখনো কারো পেছনে ছুরি চালায় না, সোজা সামনে থেকে চালায়। তবে আমাকে পেছন থেকে কেউ আঘাত করতে আসলে পাল্টা আঘাত ঘুরে তার দিকেই চলে যায়। মায়া ঠোঁটে মৃদু হাসি ফুটিয়ে ক্যামেরার উল্টো দিক হয়ে বলে, তাহলে দেখাই যাক খেলা কতটা জমে। মন্ত্রীর এই পাল্টা আঘাতটা না হয় নিজ চোখে দেখেই নিব। যে হুকুম মেরে রানী। মায়া চলে গেল। রাজ যেতে বলেছিল তাকে। সিসি ক্যামেরার সামনে বেশি অভিনয় করা সম্ভব না। মায়া এখন মৌয়ের কাছে গেল। কিছুক্ষণ পর পিয়াস ঢুকলো রাজের ঘরে। রাজ ভ্রু নাচিয়ে আড়ামোড়া দিয়ে বলে, বসের সাথে ঘুমোতে স্টপ ইউ বেবি। আমি নিচে ঘুমাবো স্যার। কেন? আপনি ভোরবেলায় বউ হয়ে পাশে যাকে পান তাকে জড়িয়ে হয়ে খান, আমি সে হয়ে খাবো না। ইয়ে মানে? মানে যে আগেরবার রুদ্র ভাইকে দিয়েছিলেন, নাউজুবিল্লাহ, মার্কা ছিল। তুমি কখন ইয়ে খাওনি যে এত ইয়েতে ভয় পাচ্ছ? পিয়াস কথা না বাড়িয়ে সোজা চলে যায় সোফায়। রাজ এবার হেসে দেয়। পিয়াসের মুখটা দেখার মতো ছিল। মায়ার থেকে শুনেছে এই ঘরে সিসি ক্যামেরা আছে। বেচারা ভয়ে আছে রাত যদি ঘুমের ঘরে তাকে চুমু খায় তাহলে সেটা সিসি ক্যামেরার মাধ্যমে স্মৃতি হয়ে থাকবে। এই রিস্ক নিতে চায় না। পিয়াসের কাণ্ডে এবার অট্টহাসিতে হেসে দেয় রাজ। কথা না বাড়িয়ে সেও লাইট বন্ধ করে ঘুমের প্রস্তুতি নেয়। সকালে থেকে রাজ নিচে নেমে সবার দিকে চোখ রাখে। সবাইকে দেখার পর তাজের কাছে সে তাজকে জড়িয়ে ধরেই বলে, তুই ঠিক আছিস ভাই? রোজও জুস খেতে নাই। দৃশ্য দেখে মুখ থেকে সব পড়ে যায়। মাহমুদ সর্দার আকাশ থেকে পড়লেন। যাকে মেরে স্মৃতি হারিয়ে দিল তার খোঁজ নিচ্ছে রাজমোহন সর্দার বলে, নিজেই তো আহত করেছিলে, এখন কেন দরদ দেখাচ্ছ? তখন আমার বোনের টানাটানি করেছিল, কিন্তু এখন করছে না। সময় পাল্টেছে, তাই দরদ দেখানো হচ্ছে। বিমান খান নিচে আসতেই তাজের মনে পড়ে তার দিকে তাকিয়ে ঠোঁট বাঁকা করে একটা হাসি উপহার দিতে হবে। রুবি দিকে একবার তাকিয়ে বিমান খানকে দেখিয়ে বাঁকা হাসি দিল তাজ। রাজ মৃদু হেসে চলে যায় টেবিলে। সবাই মিলে খেতে বসেছে। মায়ের রাগ দেখিয়েই বলে, আমার খাবারের ইচ্ছা নেই, আমি গেলাম। যাও যাও, তোমার জন্য কেউ বসে নেই। বিভান খান দুজনকে পরখ করেন। তিনি এমনিতেও সিসি ক্যামেরার মাধ্যমে রাতের ঝগড়া দেখেছেন, তাই ধরে নিলেন ওরা দুজনেই ঝগড়া করে আছে। সোনালির ব্যাপারে এদের হাত নেই। এটাই চেয়েছিল মায়ারাজ। বিভান খানের নাকের ডগা দিয়ে তারা গোপনে বউকে পৃথিবী থেকে বিদায় করে দেওয়া। মায়ারাজ সে কাজে সফল হতে চলেছে। মিরপুর রাজের নিজস্ব একটা ফ্ল্যাট কেনা আছে। এই ফ্ল্যাট পুরোটাই রাজ কিনে নিয়েছে। ফ্ল্যাটের 9 নম্বর ফ্লোরে উপরে আর কোনো ফ্ল্যাট নেই। বুঝে শুনেই নিয়েছে এই জায়গাটা। এখানে রাখা হয়েছে শাহানা পারভিনকে। তাকে কোনো হাসপাতালে রাখেনি রাজ, রিস্ক নেবেন না তাই। মায়া এসে আজ অনেক বছর পর মায়ের দেখা পেল। শাহানা পারভিন ঘুমে বিভোর।
মায়া দৌড়ে এসে শাহানা পারভিনের হাতটা ধরে মন মতো চুমু খেতে থাকে। চোখ দিয়ে পানি ছড়িয়ে বলে, মা, আমার মা। আদ্র এক কোনায় দাঁড়িয়ে মৃদু হেসেই বলে, একজন বাঘিনীকে কান্না করতে দেখা গেল অবশেষে। রাজ এগিয়ে এসে মায়াকে আড়াল করেই বলে, আব্বে বেটা, চোখটা বন্ধ করো। আমার মায়াবতীর অশ্রু করেই বিন্দু দেখার অধিকার আমি কাউকে দেখিনি। মায়া এমনিতেই উল্টো দিক হয়ে আছে বলে মায়ের চোখের পানি দেখতে পায়নি আদ্র। তাও রাজের কথা মতো বাইরে যাবার আগেই বলে, তোমার মায়াবতীর বলার অধিকার কেড়ে নিয়েছে তোমার মন্ত্রী মশাই। ওটা শুধুমাত্র তার অধিকার। তাহলে আমি তোমাকে বাঘিনী বলে ডাকি? মায়া উত্তর দেয় না। আদ্র যেতে যেতেই বলে, দাদু কিন্তু তোমাকে বাঘিনী বলেও ডাকতো। আমি সেই সুবাদে বাঘিনী চুস বললাম। আদ্র চলে গেল। মায়া চোখ মুছে শাহানা পারভিনের কপালে হাত রাখে, কপালের ওপর কয়েকটা চুমু দিয়েই বলে, তোমাকে অনেক মিস করেছি মা। তোমার সাথে অনেক গল্প করার আছে আমার। তোমার কোলে মাথা দিয়ে আমি গল্প করতে চাই, তোমার হাতে খেতে চাই, তোমার কাছে ঘুমোতে চাই। তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাকে একটু আদর করে দাও মা। তোমার আদরের অভাবে আমি পাগল প্রায়। রাজ মায়াকে সামলেই বলে, সব ঠিক হয়ে যাবে মায়াবতী। এত দূর যখন এসেছে, আমরা শেষে সফল হবই। মায়া তাকালো রাজের দিকে। শাহানা পারভিনের হাতটা বুকের মাঝে নিয়েই বলে, আমার মাকে আমি ফিরে পেয়েছি। আমি যেন আজ পৃথিবীর শ্রেষ্ঠ উপহার পেয়েছি। আপনি আমাকে এই শ্রেষ্ঠ উপহার দিয়েছেন। আপনি আপনার কথা রেখেছেন। আপনার মায়াবতীর ইচ্ছা প্রতি মুহূর্তে পূরণ করেছেন। কোনো অপূর্ণতা রাখেননি আমার। আর কখনো রাখবো না। দুজনে মৃদু হেসে শাহানা পারভিনের দিকে তাকালো। কেটে গেল 4টি মাস। আজ মোয়ের সিজারের ডেট। সকাল সকাল দুই বোন এসেছে মায়ের সাথে দেখা করতে। শাহানা পারভিনের হাতটা ধরে মায়া বলে, আজকে তোমার ছোট্ট মেয়ে একটা ছোট্ট শিশুকে পৃথিবীতে আনবে। তোমার নাতি আসতে চলেছে মা। আমি খালামণি হব আজকে। তুমি আমাদের জন্য দোয়া করে দিও। শাহানা পারভিনের হাতটা কেঁপে উঠেছে। এইটুকুই তার ক্ষমতায় আছে বর্তমানে। আজ কতটুকু চেষ্টা করে তাতে করে অনেক উন্নতি হয়েছে। মৌ এসে শাহানা পারভিনের বুকে মাথা রেখেই বলে, আমিও তোমার মতো আদর্শ মা হব। আপু বলেছে তুমি একজন আদর্শ ব্যক্তি ছিলে, তোমার ছোঁয়ায় সবাই প্রফুল্ল হয়ে যেত। আমাদের মা সবাইকে আগলে রাখতে জানে, কাউকে নিয়ে হিংসা করে না। আমাদের মতো। মায়া মাথা দুদিকে নাড়িয়ে বলে, একদম না। আমি আমার মায়ের মতো মন পেলেও হিংসামিতে আমি অনেক এগিয়ে। আমি আমার স্বামীর আশেপাশে কোনো নারীকে সহ্য করব না। একজন স্ত্রীর স্থান ধরে রাখতে আমি আমার সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব, কিন্তু আমার সংসারের মধ্যে তৃতীয় ব্যক্তির অস্তিত্ব আসতে নিলে নিজ হাতে আমি উবে দিব। মৌ একটু দুষ্টুমি করেই বলে, যদি জিজুকে কেউ তার দিকে আকর্ষিত করে তখন? মায়ের রক্তিম চাহনি দেয়। মৌ ভয় পায় কিছুটা। শাহানা পারভিনের বাম হাত ধরে রাখার কারণে ওই হাতে চাপ পড়ে। শাহানা পারভিন হয়তো কোমায় থেকেও বুঝেছেন তার দুই মেয়ের মধ্যে আতঙ্কিত কিছু ঘটেছে। মায়া মৌয়ের চোখের দিকে চোখ রেখেই বলে, স্বামী স্ত্রীর সম্পর্ক ঠিক ততদিন টিকে থাকে যতদিন তাদের মাঝে তৃতীয় ব্যক্তি না আসে। এক দমকা হাওয়ায় ছুটে এসে যদি কারো আগমন ঘটে আমার মন্ত্রীমশাইয়ের জীবনে, আমি তার অস্তিত্ব মুছে দিব, কলিজাটা টেনে ক্ষত বিক্ষত করে দিব। এই মায়ার সংসারে কেউ সামান্য বাম হাত ঢোকানোর সাহস রাখে না। আর তো আমার স্বামীকে আকর্ষিত করতে চায় সেই নারীকে আমি ওই দিন পৃথিবীর আলো দেখার সুযোগ থেকে বহিষ্কার করব। মায়ার কর্কশ কণ্ঠে শাহানা পারভিনের কানে বাড়ি খেতে থাকে। হয়তো তিনি বুঝতে পারছেন তার মেয়েটা তার জীবনের কষ্ট দেখে অনেক বড় একটা শিক্ষা পেয়েছে। মায়া কথা বলেই শাহানা পারভিনের দিকে চোখ রাখে। ঠোঁট কেমন কাঁপছে, একটু একটু করে প্রসারিত হতে নেয়। মায়া দেখেই বলে, দেখ বোন, আমাদের মা হাসছে। তার মানে আমার এই পদক্ষেপ মা গ্রহণ করেছে। মা চায় না আমি তার মতো দুর্বল জীবন কাটাই। তাই তো এতগুলো দিন আমার থেকে দূরে ছিল। আমাকে সবল বানানোর পিছনে আমার মা কৃতিত্ব রাখে। নিজের জীবনে আসা দুর্ঘটনার কারণে আগে থেকেই সবাইকে সতর্ক করে দেয় কিভাবে আমাকে বড় করা যায়। এই বিষয়ে মা মন্ত্রীমশাইকে বুঝিয়ে দিয়ে গেল।
আসলে মা পাশে থাকলে যে কোনো কিছু সম্ভব। আমার মা আমার আড়ালে আমাকে সবল রাখতে চেষ্টা করেছে। আমি আমার মায়ের এই চেষ্টাকে ধরে রাখবো। আমি দুর্বল হব না। আমি মায়ের মতো স্বামীকে অন্ধ বিশ্বাস করে তার আশেপাশে কোনো নারীর ছায়াও পেরোতে দিব না। যেই আসবে তাকেই শেষ করে দেব। তুইও তাই করবি। না হলে মনে রাখবি, একসময় সুযোগ বুঝে ওরা আমাদেরকে চোখে এক বাইরে আরেক দৃশ্য দেখিয়ে দিবে। বেঁচে থেকেও পড়তে হবে সেই দৃশ্য দেখে। মৌ চোখের পানি মুছে নাক টেনেই বলে, আমি জানি আপু, আমি সেই চেষ্টাই করব। আমি দেখেছি তো তোমাকে, এছাড়াও আমি দেখেছি মাকে। আমি তো শিখে নিয়েছি সব কিছু। তোমাদের হলো কি? সিজারের সময় হয়ে এসছে, ডক্টর আসবে এখন। রাজের কথা শুনে দুজনে পেছনে ফিরল। রাজকে দেখে মায়া বলে, চলুন মন্ত্রী মশাই। মৌ শাহানা পারভিনের কপালে চুমু দিয়ে বেরিয়ে গেল। সাথে ছিল মায়ারাজ। শাহানা পারভিনের সাথে আছে আয়রা, যাকে রেখে মৃদু হেসে মায়া বেরিয়ে পড়ল। গাড়িতে উঠে মায়া নিজের পেটের ওপর হাত রেখে পেটে তার বাচ্চাটা লাথি দিচ্ছে। রাজ থমকে গেল মায়াকে দেখে, প্রশ্ন ছুড়ে, কি হচ্ছে তোমার? আমাদের বাবু পেটে কিক দিচ্ছে। এখনই কি গোল মারতে চেয়েছে? মন্ত্রী মশাই, আমাদের বাবুটা এত বেশি কিক মারে কেন? এটাই তো বুঝছি না। পেটে আছিস, পেটে থাক না বাপ। বেলায় বেলায় কিক মারার কি দরকার? কিছু ইঙ্গিত করছে তাই। আমি বলেছিলাম না কিছু ইঙ্গিত করছে? আজ ওর বড় ভাই আসবে, তাই এমন করছে। মায়া চোখ ছোট ছোট করে রাজকে দেখে হাসছে। রাজ লুকিয়ে লুকিয়ে বিমান খানকে না দেখে মায়ের সেবা নেই। রাতের আধারে বাড়ির বাইরে যাওয়ার নাম করে সমস্ত লাইট বন্ধ করে মায়ের কাছে চলে আসে। সবাই জানে মায়ের আজ আলাদা ঘরে থাকে, কিন্তু এইসব কিছুর পরেও মন্ত্রীমশাই পারবে না তার মায়াবতীর থেকে দূরে থাকতে। একটা না একটা সুযোগ করে সেই নিজের বক্ষেতে মায়াবতীকে আগলে রাখে। বিভান খান আজও খুঁজে পেল না সোনালীকে। চারপাশে এত লোক লাগিয়েও কোনো সুরাহা হলো না। ইদানিং লক্ষ্য করেছে মিহিরের মাঝে অনেক পরিবর্তন। মিহির তাকে পাত্তাই দেয় না, বরং মিহির বেশি বেশি মাহমুদ সর্দারের আশেপাশে ঘোরে। একদিন অবশ্য জানিয়েছে, আমি মাহমুদ সর্দারের থেকে এই বাড়ি নিজের করতে তার সাথে সাথে থাকবো। ছেলের প্রতি অগাধ বিশ্বাস রেখে মিহির রূপে তাজকে চলতে দেয়। মোহন সর্দার এখন বেকার হয়ে বসে আছে ঘরের এক কোনায়। ব্যবসায় অনুন্নতি হতে হতে এখন ব্যবসাটাই বন্ধ। মাহমুদ সর্দার মাঝে মাঝে এসে গল্প করে যান, কিন্তু ভালোভাবে তেমন আশা দেন না। কর্মফল ভুগছে ভাই তার, এটাই হবার কথা। ঠিকই হচ্ছে তার সাথে, শুধু ভাই বলেই দেখতে কষ্ট। ওটির সামনে বসে আছে সবাই, পিয়াস বসে নেই, এই হাঁটছে আর দাঁত দিয়ে নখ করছে। দুশ্চিন্তা বাড়ছে ময়ের জন্য। শুধু পিয়াসে না, মায়ের মনেও দুশ্চিন্তা। হঠাৎ কান্নার শব্দ শুনতে পায় সবাই। ওটি থেকে বেরিয়ে আসে নার্স, কোলে একটা ফুটফুটে সন্তান। নার্স বলে, ছেলে সন্তান হয়েছে। মাহমুদ সর্দার এগিয়ে সে বাচ্চাটিকে কোলে নেয়। পিয়াসের হাত কাঁপছে, মায়ের আগে প্রশ্ন ছুড়ে দেয়। বাচ্চার মা কেমন আছে? ব্রণের প্রতি ভালোবাসা দেখে মায়া মনে মনে খুশি হয়। বড়লোক না হোক, বড় মনের কাউকে পেয়েছে বোনের জন্য, এটাই বা কত নারী পায়। নার্স মৃদু হেসে বলে, উনি এখন ঘুমিয়ে আছেন, রেস্ট প্রয়োজন ওনার। সেলাই করা স্থানে নড়াচড়া যেন না হয়, তাই ওইভাবেই কিছুক্ষণ রাখা। বাকি ফর্মালিটি আমরা বা আমাদের একজনকে সাথে কথা বললেই জানিয়ে দেব। পিয়াস এগিয়ে সে বাচ্চাটাকে দেখে। মাহমুদ সর্দার জানায়, আজান দিতে হয় বাচ্চার কানে। পিয়াস এসে বাচ্চাটার মুখ দেখে নাক ঘষে বাচ্চাটার কপালে, অতঃপর আজান দিল কানের কাছে মুখ দিয়ে। সবাই এক পলক করে বাচ্চার মুখ দেখে। সবার দেখা হলে আদ্র একটু ভ্রুকুটি করে বাচ্চার মুখ ও আশেপাশের দিকে তাকালো। কিছু একটা হয়তো সন্দেহ করে। ডক্টর হিসেবে কিছু বুঝতে পারলো হয়তো। রুদ্র কল দিয়ে জানালো, পেপার তৈরি হয়েছে ভাই। সরকার থেকে সোনালীর এই ডোনেট নিয়ে কোনো পদক্ষেপ নেওয়া হবে না। সরকারের কাছে প্রমাণ হয়েছে সোনালী নিজ ইচ্ছায় তার হার্ট ট্রান্সপ্লান্ট করতে রাজি। আদ্র আড়ালে এসে রাজকে জানালো। রাজ মৃদু হেসে সবার উদ্দেশ্যেই বলে, মিষ্টি মুখ করানো হোক। আমার প্রিয় বেবির আজ বেবি হয়েছে, পুরো হাসপাতালে মিষ্টি বিতরণ করো।
পুরো হাসপাতাল জুড়ে মিষ্টি বিতরণ করা হয়। রাজ ও আদ্র মিলে বের হয় সবার সাথে কথা বলা শেষ করে। ওদের দিকে সূক্ষ্ম দৃষ্টি দিয়েছিল মালিনী। রাত যখন আদ্রর সাথে কথা বলা শেষ করে মায়া ও মাহমুদ সর্দারের সাথে আলাদা কথা বলে, তখনই মালিনীর মনে সন্দেহ জাগে। যখনই রাজ বের হয় ঠিক তখনই কাউকে কিছু না বলে বেরিয়ে গেল মালিনী। রাজের গাড়ির পেছনে ফলো করছে। রাজ যে বিল্ডিং এর সামনে আসলো, মালিনীর গাড়িও সেখানে থামলো। রাজের আদ্র উঠতেই মালিনী সেখানে ওঠে। পুরো ফ্ল্যাট ফাঁকা। রাজের নিজস্ব কোটি কয়েক লোক ব্যতীত কেউ নেই। মালিনী আড়াল হয়ে রাজের দিকে এগিয়ে যায়। এক একটা দেওয়াল দেখে রেখে সেদিকে গিয়ে নিজেকে ঢেকে রাখে। রাজ ও আদ্র একটি বেডের সামনে দাঁড়াতে বেডের পাশে তাকালো মালিনী। ভেন্টিলেটর ও আরো চিকিৎসা যন্ত্রপাতি আছে সেখানে। মালিনী মাথা উঁচিয়ে দেখার চেষ্টা করে কে আছে ওখানে, কিন্তু সফল হয় না। হঠাৎ করেই তার পাশ দিয়ে স্ট্রেচারে করে কাউকে নেওয়া হয়। পাশ ফিরে তাকাতেই দেখতে পায় সোনালীর শরীর। মালিনী চোখ বড় বড় করে সেদিকে তাকালো। কিছু একটা ভেবে আবারও সামনের দিকে চোখ রেখে আবারও সোনালীর দিকে তাকায়। মাথায় কিছুই আসছে না। কি করবে এখন বুঝতে না পেরে ফোনটা হাতে দেয়। কাঙ্ক্ষিত নম্বরে কল দেওয়ার আগে মালিনীর মাথায় কেউ আঘাত করে। স্ট্রেচার চলে যায় অনেক আগেই। শাহানা পারভিনের পাশে রাখতেই পেছন থেকে একটা শব্দ ভেসে আসে। রাজ ও আদ্র পেছনে ঘুরে তাকাতেই পুরো জায়গা জুড়ে নিজেদের কিছু লোক ছাড়া কাউকেই পেল না। ভুল কিছু শুনেছে ভেবে আবারও কাজে মন দিল। মালিনীকে নিয়ে আড়ালে যায় মায়া। মালিনী অজ্ঞান হয়ে আছে। মায়া ফিসফিস করেই বলে, আপনি চলেন ডালে ডালে, তো আমি চলি পাতায় পাতায়। আমি তো আপনাকে সবার আগেই নজরে রেখেছি। নারী বুদ্ধির পরিচয় তো আমি নিজে। সেখানে আপনাকে কিভাবে নিজের নজরের বাইরে রাখি বলুন? এখন আপনাকে কর্মফল ভোগ করতে হবে। ভয় নেই, অন্যদের মতো ওপারে পাছাবো না, কিন্তু শাস্তি ঠিকই দিব। আপনাকে দেখলে মন্ত্রীমশাই আবার তার কাজ থামিয়ে আপনার দিকে মনোযোগী হবে, যেটা আমি একদমই চাই না। মন্ত্রীমশাই ওদিক সামলাক, আমি আপনাকে সামলাবো। বলেই মালিনীকে নিয়ে সবার পেছন থেকে চলে যায়। মালিনী অজ্ঞান হয়ে দুর্বল হয়ে যায়, যার ফলে মায়ের সুবিধা হলো মালিনীকে নিয়ে যেতে। গাড়িতে বসিয়ে মায়া গাড়ি চালানো শুরু করে। উদ্দেশ্য নিজের গার্মেন্টসের সিক্রেট রুম, যেখানে নিজের মতো বোঝাপড়া করবে মালিনীর সাথে। সোনালীকে নিয়ে অপারেশন শুরু করেছে আদ্র ও দুজন সিনিয়র ডক্টর, সাথে আছে নার্স। রাজ এখন বাইরে দাঁড়িয়ে। এর মাঝে রুদ্রের কল আসে। রাজ ধরতেই রুদ্র জানায়, আমি হাসপাতালে এসেছি মৌকে দেখতে, কিন্তু ভাবিজি কোথায়? মায়াবতী তো আজকে মহুর সাথে থাকবে বলেছিল। ছোট মায়ের অপারেশন কমপ্লিট হলে তারপর এখানে আসবে। এখানে নেই ভাবিজি। মৌ তো সেই ধরে খুঁজে যাচ্ছে ভাবিজিকে। ডেসপারেট হয়ে উঠেছে চিন্তায় চিন্তায়। কান্না করছে মেয়েটা। এদিকে কল দিয়ে পাওয়া যাচ্ছে না। রিং হচ্ছে কিন্তু পিক করছে না ভাবিজি। বাড়িতে গেল না তো, কিন্তু বাড়িতে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। আমি বড় বাবাকে কল দিয়েছিলাম, ভাবিজি ওখানে নেই। বীর, ব্রো এখন বিজনেস মিটিয়ে ব্যস্ত। যারা আছে নিজের বাবার বাড়িতে, কিছুক্ষণ সেখানে থাকতে চায়। তাই রবি আর তাজ আছে সাথে। সবার কাছেই কল করেছি, কোথাও নেই। রাজ কপালে আঙুল রেখে কিছুক্ষণ ভাবছে। হঠাৎ মনে পড়ে ওই সময়ের কথা। একটা শব্দ সে পেয়েছিল। রাজ চোখ বন্ধ করে কিছুক্ষণ ভেবেই বলে, ফোন রাখ, আমি দেখছি। কল কেটে রাজের ফ্ল্যাটের ফুটেজ দেখে। চোখ বড় বড় হয়ে ওঠে। এক লাফে উঠে দাঁড়িয়ে দৌড়ে চলে যায় বাইরে। আটকে মেসেজ দিয়ে রেখেছে, যে করেই হোক এই অঘটন ঘটতে দেওয়া যাবে না। মালিনী আপন মা না হলেও এই মালিনী অনেকটা জায়গা জুড়ে আছে মাহমুদ সর্দারের জীবনে। এছাড়া সিয়া ও হিয়ার কথা ভাবতে হবে। মালিনী তো ইচ্ছে করে এসবে নেই। রাজ দেখেছে মালিনীর আড়ালে কান্না, তাই তো তাকে সহ্য করতে না পারলেও কখনো এক দৃষ্টিতে দোষী সাব্যস্ত করতে পারে না। কেউ বাধ্য হয়ে খারাপ পথে থাকলে তাকে দোষী বলতে গেলেও বিবেকে বাধে। রাজ বুঝতে পারে মালিনীর আলাদা কষ্ট। হ্যাঁ, মালিনীর কারণে রোহিণী আঘাত পায়, তবে সেটা ক্ষণিকের। রোহিণীর মৃত্যুর আগ দিয়ে তো মালিনী ভুল বুঝে ক্ষমাও চায়। কিন্তু হঠাৎ করে রোহিণীর মৃত্যু রাজ মানতে পারে না। সেই সাথে এই ব্যক্তিকে মায়ের আসনে দেখে তার মনে আঘাত লাগে। কিন্তু যত বড় হচ্ছে পরিস্থিতি বুঝতে পারছে রাজ। বৈবাহিক জীবন বা ভালোবাসার জীবনটা ভিন্ন এক জগৎ। আমরা ভালোবাসলে উন্মাদ হয়ে উঠি, ধোঁকা পেলে নিজেকে ধরে রাখতে পারি না। মালিনীর মাঝেও তাই ঘটে।
পারেনি নিজেকে সংযত রাখতে। যত পেরেছে রোহিণীকে অজস্র কটু বাক্য শুনিয়ে দেয়। নিজের প্রেমিককে ভুল বুঝে তাকেও অনেক শুনিয়েছে। তারপর যখন দুজনের মৃত্যু হয় তখন মালিনী অনেক ভেঙে পড়ে। এইগুলো রাজের দৃষ্টিতে আসা সম্ভব না। সে তখন তার মায়ের লাশটার দিকে বেঘরে ছিল। কোনো না কোনোভাবে মালিনী দায়ী ভেবে এতদিন মহিলার থেকে নিজেকে দূরে থেকেছে। কিন্তু একটু এখন একটু একটু বুঝতে পারে তারও তো সব হারিয়েছে। সব থেকে বড় সম্পদ সন্তান। তাকে হারিয়ে এখনো পাওয়ার লোভে এত কিছু করা। কখনো কেউ চেষ্টা করেনি তাকে কিছু দেওয়ার বা আশ্বস্ত করার। শুধু টাকা পয়সা না, একটু আশ্বাস প্রয়োজন ছিল। ইদানিং মালিনী একটু একটু রাজের প্রশংসা করে। এর মূল কারণ রাজ বুঝতে পারে মালিনীর কষ্টটা। তাই হয়তো মালিনী নিজেও নিজের জবান থেকে রাজের জন্য প্রশংসা বের করে। মালিনীকে নিজের সিক্রেট রুমে নিয়ে আসে মায়া। দেয়ালে হাত দিয়ে সুইচ অন করতেই পুরো রুম জুড়ে আলোকিত হয়। মালিনীর চোখে মুখে আলো লাগতেই চোখ পিটপিট করে। চোখ মেলে তাকাতেই মায়াকে দেখে থম মেরে থাকে। মায়া মৃদু হেসে পেছন ঘুরে মালিনীকে দেখেই বলে, ফাইনালি আপনার ঘুম ভাঙলো শাশুমা। মালিনী ভ্রুকুটি করেই বলে, কে তুমি? এখনো চিনলেন না? তাহলে আর চিনতেও হবে না, সোজা অ্যাকশন দেখিয়ে দেই। বলেই দেয়াল থেকে চাবুক নিয়ে হাতে পেঁচিয়ে বলে, এখানে থাকা সমস্ত অস্ত্র দেখুন তো ভালো করে। মনে পড়ে কিছু? এই অস্ত্রগুলো কোন কাজে ব্যবহার করতেন আপনারা? মালিনীর সামনে তাকিয়ে দেখে চাবুক, তরকারি কাটা ছুরি, আয়রন আর এক কোনায় ইলেকট্রিক শক দেওয়ার ব্যবস্থা। যেগুলো দেখে চোখ গিলে দিল মায়া অগ্নি দৃষ্টি দিয়েই বলে, ওটা আপনার জন্য না, তবে এগুলো আপনার জন্য। ও, আরও একটা অস্ত্র আছে যেটা আমার পায়ে। মালিনীর সামনের চেয়ারে বসে পায়ের ওপর পা তুলে দেখিয়ে দেয় উঁচু জুতা, যেটা দেখিয়ে বলে, জানেন তো শাশুমা, আমি একটা সময় এগুলো ব্যবহার করতে জানতাম না। একদিন আমি দেখি আপনি খুব সুন্দরভাবে আমার মায়ের হাতে পিষে ফেলছেন, তাও কিনা বাম পা দিয়ে। বিশ্বাস করুন, তখন থেকেই আমার খুব করে ইচ্ছা হয় আপনার পা কেটে ফেলতে। কাটবো নাকি? তুমি শাহানার মেয়ে? মায়া মৃদু হাসল, উত্তর না দিয়েই বলে, অন্যের স্বামীকে বিয়ে করার সুযোগ করে দেন আপনি। তো কেমন লেগেছিল যখন আমি আপনার স্বামীকে আরও একটা বিয়ে দিতে চেয়েছিলাম? বুকের বাম পাশটায় ঝলসে যায়, তাই না? মালিনীর মাথা নিচু করে মায়া বিদ্রুপের হাসি দিয়েই বলে, আপনি কাউকে কোনো কিছু উপহার দিবেন, তার বিনিময়ে কিছু পাবেন না, এমন তো হয় না। আমার মা ছোটবেলায় আমাকে বলতো, কেউ কিছু দিলে তাকে মন ভরে দ্বিগুণ বিলিয়ে দিতে হয়। আমিও তো আজ আপনাকে ঠিক তাই দিতে চাই শাশুমা। আপনি আমার মাকে চাবুক দিয়ে আঘাত করেছিলেন, বিনিময়ে আপনার পরিবারের সামনে আমি আপনাকে চাবুকের মার খাইয়েছি। হিসাব করে দেখুন, আমি দ্বিগুণ করেছি। আপনি আমার মায়ের সংসার ভাঙতে সহায়তা করেন, আমি আপনার সংসারের অশান্তির মূল কারণ হয়েছি। আপনার সন্তানেরা আজ আপনাকে ঘৃণা করে, খুব বেশি ঘৃণা করে। নিজের সন্তানের দৃষ্টিতে ঘৃণিত মা হওয়াটা কেমন, এটা নিশ্চয়ই বলে দিতে হবে না। শাশুমা, সব যখন করেছি, আপনার হাতটা আমি সুরক্ষিত রাখি কি করে? ওই দিন যে আপনি আমার মায়ের হাতেও পা দিয়ে পিষে ধরেছিলেন, দেখুন আমি কিন্তু আপনার সেই ব্র্যান্ড পরেছি। জেনারেশন বদলে গেলেও ব্র্যান্ড একই রেখেছি, শুধু আপনাকে টিট ফর ট্যাট দেখিয়ে দিব বলে। মালিনীর ভয়ে দৌড় দিয়ে পালাতে চায়, কিন্তু মায়ার কারণে পারে না। বাম পায়ের জন্য পারল না, পা দিয়ে আটকে মালিনীকে মেঝেতে ফেলে দেয়। এতে করে নিজের পেটও কিঞ্চিত ব্যথা পায় মায়া। মালিনীকে আনার সময়ও মায়ের পেটে ব্যথা বাড়ে, কিন্তু শাহানা পারভিনের অপারেশন আটকে যাবে বলেই মায়ের ব্যথা সহ্য করে নিয়ে আসে। মায়া উঠে দাঁড়িয়ে বিধ্বস্ত হয়ে পড়ে থাকা মালিনীর সামনেই দাঁড়ায়। আপনি আপনার সন্তানের জন্য এত কিছু করেছেন, ভালো কথা, কিন্তু আপনি জালিম না হয়ে আমাদের জীবনে সহায়ক হয়ে তো আসতে পারতেন। আমরা সকল দুঃখী মানুষেরা মিলে সব সমস্যার সমাধান করে নিতাম। মালিনী কিছু বলতে চায়, কিন্তু পারছে না, গলা শুকিয়ে গেছে। মায়ের দাঁতে দাঁত চেপে মালিনীর বাম হাতের ওপর ঠিক একই আকারে নিজের পা দিয়ে পিষে দিল। মালিনী ঘেমে গেছে পুরো, গলা দিয়ে চিৎকার বের হয় না। মায়া চাবুকের দিকে তাকিয়েই বলে, ভয় নেই, চাবুকের আঘাত করব না।
আজ আমি, কিন্তু আপনার কৃতকর্ম আপনাকে বুঝিয়ে দিব। আপনি বাধ্য হলেও আমার কাছে আপনি আসামি। হাজার হোক, আপনি আমার মাকে খুন করতে চেয়েছিলেন, আপনাকে তো আমি ছেড়ে দিব না। মায়া আরো কিছু বলতে নিবে খট করে একটা শব্দ কানে ভেসে আসে। দরজার কাছে যেতে নিলে মাথা ঘুরে ওঠে আবারও। পেটে হাত দিয়ে দরজার কাছে সে দেখলো রাজ আসছে। মায়া একবার পেছনে ফিরে আবারও দৌড়ে রাজের কাছে ফিরে আসে। রাজ মায়ের কাছে ছুটে সে বলে, ওনাকে ছেড়ে দাও মায়াবতী। ভুল করেও এই অনুরোধ করবেন না মন্ত্রীমশাই। রাজ অনুরোধ করেই বলে, তোমার জন্য আমি আমার জীবন দিতেও রাজি। অন্তত আমার বাবার দিকটা চেয়ে হলেও ওনাকে ছেড়ে দাও। তুমি এতদিন যেভাবে শাস্তি দিয়েছ আমি না করিনি, কিন্তু আজ করছি। এই শাস্তিটা আমাদের জন্য অন্যায় হয়ে যায়। কিভাবে বলতে পারেন মন্ত্রীমশাই? উনি তো আপনার মায়ের খুনির সাথে যুক্ত। বাধ্য হয়ে, বোনের খুনিকে নিজের সাথে রেখেছে বাধ্য হয়ে। মায়া প্রীতৃষ্ণার হাসি দিয়েই বলে, বাধ্য হয়ে? হ্যাঁ, তাই তো, বাধ্য হয়েই আমার মাকে প্রেগনেন্ট অবস্থায় করুণা না করে সবার সাথে মিলে মেঝেতে ফেলে হাতের উপর পা দিয়ে পিষে রাখে। মা ছটফট করেছিল, আমি কান্না করেছিলাম, কোনো কাজ হয়নি। কেউ শুনেনি আমার অনুরোধ। আপনি ভেবে আমি এতদিন ভুল বুঝে আপনাকেই ক্ষতি করতে চেয়েছি। এটাও কিন্তু ওদেরই একটা চাল। ভাগ্যবশত ওরা আমাকে চেনেনি, কারণ প্রতি মোমেন্টে আমি টেক্কা দিয়ে এসেছি। তাই আপনি বলছেন খেলার শেষ মুহূর্তে এসে হেরে যেতে? রাজের বুকে ধাক্কা দিয়ে রাজকে সরিয়ে দিয়ে কথাটা বলে মায়া। রাজ কিছুক্ষণের জন্য অবাক হলো। এইসব কিছু জানে না সে, জানে শুধু তাজ মায়াকে অত্যাচার করেছিল নিজের থেকে দূরে রাখতে এগুলো। এছাড়া নিজের চোখের সামনে শাহানা পারভিনের অ্যাক্সিডেন্ট হতে দেখে। তাহলে কি ওই দিন আরো যন্ত্রণা সহ্য করেছে শাহানা পারভিন? রাজ প্রশ্ন করে। কে কি করেছিল এই সময়? আপনার কাকা যে আমার জীবনে কলঙ্কিত বাবা, উনি লিপ্ত হয় আরেক নারীর প্রতি। আমার মাকে তালাক দিতে চায়। তখন আমার মা আবারও প্রেগনেন্ট হওয়ার খবর দেয়। যেদিন আপনার বাবা বাড়িতে ছিল না, সুযোগ বুঝে ওই দিন বাড়িতে আনে মিহির আর ওই মহিলাকে। জানানো হয় তাদের অবৈধ সন্তানের কথা, যদিও আপনার কাকা জানেই না যাকে তিনি নিজের সন্তান বলে স্বীকৃতি দেয় সে অন্যের সন্তান। ধোঁকা দেওয়া ব্যক্তিকে আরও একজন ধোঁকা দিল। ওই সময় আমার মা বলেছিল প্রেগনেন্ট অবস্থায় একটু করুণা করতে, সন্তানের দিক চেয়ে সংসার করতে। কেউ শুনেনি। ঠাস করে একটা থাপ্পড় দিয়ে আমার মাকে অত্যাচারের উদ্বোধন করে দিল মোহন সর্দার। একে একে সবাই মিলে শুরু করে অত্যাচার। সবাই খাবার খেত টেবিলে, আমার মা সংসার বাঁচাতে চেয়ে খেতে বসতো নিচে। মায়ের সামনে হাসি খুশি মুহূর্ত কাটাতো মোহন সর্দার ও সোনালি। ওদেরকে আশকারা দেই এই মহিলা মালিনী খান। আরও আছে কাহিনী, শুনুন। আমার মাকে প্রেগনেন্ট অবস্থায় চাবুকের আঘাত দেয় এই মহিলা। আমার মায়ের হাতে আয়রন দিয়ে পুড়িয়ে দেয় ওই মোহন সর্দার। তাজ আমাকে আঘাত করেছিল, আমি মেনে নিয়েছি, কিন্তু আমার মাকে আঘাত করলে আমি ওকেও ছাড়তাম না মন্ত্রীমশাই। আমি মায়া এতটাও মানবিকতার না যে যারা জুলুম করেছে তারা মাপ পাবে আমার থেকে। মায়া কথাগুলো বলে হাঁফিয়ে ওঠে। ফোলা পেটের ওপর হাত দিয়ে ঝুঁকে পড়ে কয়েকবার। সবে 7 মাস কয়েকদিন চলছে। অলরেডি প্রেগনেন্ট হবার সময় সে অনেক কিছু সাফার করে বলে জানতেও পারে না। জেনেছে মাস 3 কি 3.5 মাস পর। এখন আবার রিস্ক মুহূর্ত চলছে। রাজ মায়ের দিকে তাকিয়ে বলে, কাম ডাউন মায়াবতী, আমরা বসে কথা বলবো। আমার তো কিছু বলার নেই। সিদ্ধান্ত যখন অটল রেখেছি, তাই সেই সিদ্ধান্ত আমি পরিবর্তন করব না। রাজ এসে মায়াকে জড়িয়ে ধরেই বলে, শান্ত হও মায়াবতী, অনেকে শাস্তি দেওয়া হবে, কিন্তু এভাবে হাইপার হয়ে নিজের ক্ষতি করো না। তোমাকে দেখে বোঝা যাচ্ছে তোমার কষ্ট হচ্ছে। আমাদের সন্তানকে সুরক্ষিত রাখতে হবে। তোমার কিছু হলে আমি কিভাবে যুদ্ধ জয় করব? মায়া রাজের বুকেতে মাথা রেখে চোখটা একটু উঁচিয়ে দেখে। রাজ আশ্বস্ত করেই বলে, সবাই সবার নিজস্ব কর্মফল পাবে। এদিকে মালিনী ধীরে ধীরে উঠে দাঁড়ালো। মায়ের মুখে নিজের অভিযোগ শুনে কিঞ্চিত হেসে হাঁপাতে হাঁপাতেই বলে, আসলেই আমার মতো মানুষদের শাস্তি পাওয়া জরুরি। যে নিজের ভালোবাসাকে ধরে রাখতে পারে না, নিজের বোনকে চিনতে পারে না, সন্তানকে আগলে নিতে জানে না, এমন মানুষ বেঁচে থাকা মানেই একটা কীটের বেঁচে থাকা।
আমি তোমাদের মুক্তি দেব। আমার প্রথম সন্তান যদি জীবিত থাকে তাহলে তাকে জানতে হবে না তার মা তার জন্য কতটা খারাপ হয়েছে। তাকে এক পলক দেখার জন্য নিজেকে কতটা নোংরা পথের দিকে ধাবিত করেছে এটা জানতে পারবে না সে। তোমাদের বাবাও জীবনে সুখ পেল না আমার কারণে। রাজের জীবনে আমার জন্যই কালবৈশাখী ঝড় আসে। আমি সবাইকে মুক্ত করতে চাই। বলেই তরকারি কাটা ছুরি নিয়ে নিজের পেটে মেরে দিল। মায়ারাজ দুজনেই অবাক হয়ে দেখল মালিনী শীতল হাসি দিয়ে ছুরিটা পেট থেকে সরিয়ে আবারও পেটে চালিয়ে দেয়। গলগল করে পেট থেকে রক্ত পড়ছে মালিনীর। ধীরে ধীরে আবারও মেঝেতে শুয়ে পড়ে। ঘোলা চোখে দেখতে পায় দূর থেকে দৌড়ে আসছে কেউ। ব্যক্তিটিকে নিজের চোখে দেখার অবস্থায় নেই, কিন্তু ব্যক্তির মধ্যে আছে আতঙ্ক। মালিনীর কাছে ছুটে আসছে মাহমুদ সর্দার। দৌড়ে এসে মালিনীকে দেখে থ হয়ে যায়। মায়াও এবার ঢলে পড়ে রাজের বুকের সাথে। পেটের ব্যথা বাড়ছে। মায়ের বমি করে দিল, অতঃপর চোখ বুঝতে নেয়। মাহমুদ সর্দার হাঁটু গেড়ে বসে মালিনীর মাথাটা ধরেই বলে, নিজের ভুল বুঝলে কিন্তু শাস্তি দেওয়ার পদ্ধতিটা সঠিক করে রাখতে পারলে না। নিজেকে নিজে মেরে ফেলে কিন্তু মৃত্যুর পরও পাপী হয়ে থাকতে চাও। কাঁপা কাঁপা কণ্ঠে মালিনী বলে, নিজেকে শাস্তি আমি অনেক আগে থেকেই দেই, শুধু তোমাদের নজরের আড়ালে। যা জানো তো মাহমুদ, আমি ওই দিন শাহানাকে পালাতে সাহায্য করি, কিন্তু বেচারির দুর্ভোগ লেগেই ছিল। তাই তো ধরা পড়ে যায়, কিন্তু করার ছিল না আমার কিছু। হারানো সন্তানকে একবার দেখার জন্য মরিয়া হয়েছিলাম, আজও তাই হয়েছি আমি। পিয়াস এসেছে দুজন ওয়ার্ড বয় নিয়ে। মালিনী আবারও বলে, ওরা আমাদের সেই ছোট্ট সন্তানকে নিয়ে খারাপ পথে রাখতে চায়। হুমকি দেয় আমি যদি ওদের বিরুদ্ধে চলি তাহলে রোহিণীর মতো আমার জীবনকেও শেষ করে দেবে। ভয় পাইনি, কারণ মিনারকে হারিয়ে আমি অনেকটাই শেষ হয়ে যাই, কিন্তু আমার পেট কেটে যে সন্তান আমি জন্ম দিই তাকে তো মারতে পারি না। আমি মা বলেই আমি নোংরা পথে যোগ দিই। হ্যাঁ, আমার কষ্ট বুঝবে না তো তোমরা, একজন মাই বুঝতে পারবে। সবাই মালিনীর দিকে চেয়ে চোখের পানি ফেলে। মায়া নিভে আসা চোখে বলেই দেয়, মাকে পালাতেও সাহায্য করেছিল, আমি নিজ হাতে তাকেই শাস্তি দেই। এত বড় ভুল করেছি আমি, আমার নিজেরই এবার শাস্তি প্রয়োজন। রাজ মায়ের মুখে আলতো চাপড় মেরে বলে, এখন নিজেকে শাস্তি দেওয়ার কথা ভাবছো কেন? তোমাদের কারোর কিছুই হবে না। হাসপাতালে নিয়ে যাবে এখনই। মালিনী রাজের কথা শুনেই বলে, নিজেকে শাস্তি দিও না মায়া, আমি বুঝি তোমার কষ্ট। আমি এতে কষ্ট পাই না, কিন্তু আমি বুঝেছি আমি বেঁচে থাকা মানে আমার মাধ্যমে আরো অঘটন বাড়তে থাকা। মায়াও এবার হাসপাস করছে, পাগলামি করছে। মায়া মালিনীর কথা শুনে নিজেকে পাগল পাগল লাগছে মায়ার। না জেনে কত বড় ভুল করতে নিয়েছিল ভাবছে। রাজ চিৎকার করেই বলে, দ্রুত ওনাকে হাসপাতালে নিয়ে যাও, আর এক বোতল পানি আনো। পিয়াস পানির বোতল দিতে মায়ের মাথায় পানি দেয় রাজ, কিন্তু মায়া শান্ত হয় না। একসময় জ্ঞান হারালো মায়া। অনুশোচনা হচ্ছে তার আজ। হাসপাতালে নিয়ে আসা হলো দুজনকে। মালিনীর দিকে তাকাতে আজ কষ্ট হচ্ছে মাহমুদ সর্দারের। তারা দুজনেই ছিলেন পরিস্থিতির শিকার, যার কারণে দুজনের কেউই দুজনকে বুঝে উঠতে পারেনি। ভালোবাসা থাকতে থাকতে হয়ে যায়, কিন্তু দায়িত্ববোধ জাগ্রত হয় না দুজনের মধ্যে। যেটা বোঝানোর জন্য মাঝে মাঝে উল্টো দিক দিয়ে বাবাকে খোঁচা দিয়ে বুঝিয়ে দিত। অপারেশন চলছে মালিনী খানের। সবাই দাঁড়িয়ে আছে আর আফসোস করছে। সিয়া কান্না করে যাচ্ছে একাধারে। মায়ের অবস্থা এতটাই খারাপ যে ডাক্তার জানালো প্রিমেচিওর বেবি হবে, মানে আজকেই সিজার করতে হবে। অলরেডি বাচ্চার নড়াচড়া তারা আন্দাজ করতে পারছে না। মায়ের শারীরিক অবস্থা অনেক খারাপ। যে পরিস্থিতিতে তার গর্ভের সন্তান আছে সে তাতে করে অনেক সময় রোগীর বেঁচে থাকার সম্ভাবনা খুব কম। রাত 12টার পর সিজারের জন্য তাগিদা দিতে থাকে সবাই। অন্যদিকে মালিনীর অপারেশন চলছে। মাহমুদ সর্দার আর রাজ দুজনেই নিরুপায় হয়ে বসে আছে। ডাক্তারের কথা মতো চলতে হবে তাদেরকে। ডাক্তার বের হলেন অপারেশন থিয়েটার থেকে, যেখানে মালিনীর অপারেশন চলছে। জানালেন, ইমিডিয়েটলি ব্লাড লাগবে আমাদের, না হলে রোগীকে বাঁচানো সম্ভব নয়। সরি টু সে, এই ব্লাড আমাদের হাসপাতালে এখন নেই। আজকেই শেষ হয়েছে আর আসতে সময় লাগবে।
মালিনীর রক্তের গ্রুপ তো বি নেগেটিভ। আমাদের কারোর তো এমন নেই। রাজ একটু ভেবেই বলে, ব্লাড ব্যাংক খুঁজে দেখতে হবে। এ রাতে পাওয়া সম্ভব হবে না। কেন? ব্লাড ব্যাংক থেকে আমরা রক্ত নিয়ে থাকি। আগামী এক সপ্তাহের মধ্যে বি নেগেটিভ রক্তের কালেক্ট অনেক কঠিন হয়ে যাবে বলে জানানো হয়েছে। আমাদের তো আগের ব্লাড সংগ্রহ করতে হয়, তারপর সে ব্লাডের কিছু টেস্ট আছে। ভাইরাসজনিত সমস্যার কারণে আগে টেস্ট করে তারপর রক্তগুলো বিক্রি অনুমোদন দেওয়া হয়। রোগীর জন্য আমরা ঝুঁকি নিতে পারি না স্যার। আপনাদের কতক্ষণের মধ্যে রক্ত লাগবে? স্যালাইন শেষ হতে সময় নেবে 1 ঘন্টা। এর মধ্যে আনতে পারলে আমরা নিজ দায়িত্বে বলতে পারবো রিস্ক কম। এছাড়া পেশেন্টের অবস্থা খুব খারাপ। ছুরির আঘাতে আর অনেক রক্ত ব্যয় হয়। এখন অনেক কষ্ট আমার রক্তে পড়া বন্ধ করেছি। বাকিটা 1 ঘন্টার মধ্যে করতে হবে। রাজ কল করে বীরকে জানায়। 1 ঘন্টার মধ্যে বি নেগেটিভ ব্লাড জোগাড় করবে, সে যে করেই হোক। অন্যদিকে মায়ার জন্য আসা গাইনোকোলজিস্ট এসে বলে, আপনাদের একটা সই লাগবে। কিশোর সই? এই পেপারে লেখা আছে সিজারের পর পেশেন্টের কিছু হলে তার দায় হাসপাতালের নয়, সমস্ত দায়ভার পেশেন্টের বাড়ির, মানে সোজা তার স্বামী বা মা বাবার। পেশেন্টের কিছু হয়ে গেলে মানে কি? দেখুন স্যার, ওনার অবস্থা খুবই খারাপ। প্রিম্যাচিওর বেবি সবার হয় না, যার হয় তার বাচ্চা মরার ঝুঁকি থাকে। এছাড়া বেবি যে সুস্থ থাকবে এটারও গ্যারান্টি নেই। বাকিটা বুঝতে দিবে তার আগে রাজ রক্তিম চোখ তুলে ডাক্তারের দিকে চেয়ে উঠে দাঁড়ায়। ডাক্তারের গলা টিপে ধরে দেওয়ালের সাথে নিয়েই বলে, আমার বউ বাচ্চার যদি কিছু হয়, তুই ডাক্তারের পৃথিবীর আলো আর দেখতে পাবি না। দেখুন স্যার, এগুলো আমাদের হাতে না, পেশেন্টের অবস্থা খুবই খারাপ। রাজের চোখ লাল, হাতটা স্থির ডাক্তারের গলায়। সেই সমেত কাপা গলায় বলে, তোরা ডাক্তার না, কসাই। আমার বউ মরবে না, আমার বাচ্চা মরবে না। যদি তুই আরেকবার বলিস বাঁচবে না, তোর শ্বাস নিতে দেব না আমি। মাহমুদ সর্দার এসে দ্রুত রাজের হাত ছাড়িয়ে নিয়েই বলে, পাগলামো করো না, শান্ত হও। আর কত শান্ত হব আমি? ধৈর্য ধরতে ধরতে আজ আমি ক্লান্ত। যার জন্য জীবনের সবকিছু বিলীন করে দিই, তার জীবনটা নাকি আজ ঝুঁকিতে। আমি কাউকে ছাড়বো না। আমার মায়াবতীর কিছু হলে তোরা যেভাবেই হোক, আমার মায়াবতীর রক্তিম চাহনি আমাকে আবার দেখার সুযোগ করে দিবি, নাহলে তোদের শেষ নিঃশ্বাসের জন্য সময় গুনতে থাকবে। সিয়া কেঁপে উঠেই বলে, এটা কে? আদ্র ফিজেল হেসে জানায়, এটা এক অফুরন্ত ভালোবাসা। হারানোর ভয়ে নিজের মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দেওয়া ব্যক্তি জীবনটা এমনই হয় প্রেয়সী। তুমি যদি কাউকে মন থেকে ভালোবেসে নিজের সুখ দুঃখের কথা ভুলে ভালোবাসো, সুখ দুঃখের কথা ভুলে ভালোবাসাকে ভালো রাখার জন্য অক্লান্ত পরিশ্রম করো, তখন বুঝতে পারবে ওই ভালোবাসার ব্যক্তি চোখের সামনে থেকে হারিয়ে যেতে নিলে কেমন লাগে। রাজের বক্ষে হাত রেখে নিচে বসে পড়ে। বক্ষে খুব ব্যথা আজ তার, শূন্য হয়ে আছে বক্ষ। মায়াবতীকে প্রয়োজন তার, নেশা হয়েছে এই মায়াবতী তার জীবনে। এক হাত মাহমুদ সর্দারের পায়ের ওপর অবশ হয়ে আসে যেন, মাথা কাজ করছে না। তার বউয়ের মৃত্যুর সম্ভাবনা দেখে একটা কাগজ নিয়ে তাতে সই দিয়ে রাখতে বলেছে। এটা মানা তার জন্য কতটা যন্ত্রণার, এটা এই মুহূর্তে মূর্খ সমাজ বুঝবে না। এরা মূর্খ, ভালোবাসার মূল্য বুঝতে না পারায় এরা মূর্খ। রাজের অবস্থা দেখে সিয়া কান্না বাড়িয়ে দেয়। পিয়াস এসে রাজের পাশে দাঁড়ালো। মৌকে দেখে এসেছে মাত্র। কিছুক্ষণ পর পর মৌকে দেখতে যায়। মৌ কান্না জুড়ে দেয়। ওখানে এখন রুবি আছে, যারা আছে শাহানা পারভিনের কাছে। যারা যাওয়ার পর আদ্র অপারেশন শেষ করে চলে আসে এখানে। বিমান খান ছুটে এসেছে মালিনীর খবর শুনে। এসেই প্রশ্ন করে, কি হয়েছে ওর? মাহমুদ সর্দার ব্যাপারটা গোপন রেখে জানায়, ট্রমায় চলে যাওয়ায় তাই নিজের পেটে নিজে ছুরি চালিয়ে দেয়। আমি যতদূর বুঝলাম ওকে এই ট্রমা কেউ না কেউ দিচ্ছে, তাকে খুঁজতে হবে। ডাক্তার কি জানালো? 1 ঘন্টার মধ্যে বি নেগেটিভ ব্লাড জোগাড় করতে হবে, না হলে মালিনী রিস্ক হয়ে যাবে। ট্রমার সাথে এই আত্মহত্যার চেষ্টা করাটা কোনো ভালো লক্ষণ না। এতে কমায় চলে যাওয়ার সম্ভাবনা আছে। বি নেগেটিভ তো আমাদের বাবার ছিল।
আমার আর বীরের তো এবি নেগেটিভ। বি নেগেটিভ পাওয়া তো অনেক কঠিন। ব্লাড ব্যাংকে গিয়ে দেখতে হবে। দাঁড়াও, লাভ নেই, ডাক্তার জানিয়েছে ওখানে পাওয়া যাবে না। তাহলে উপায়? আমার রক্তের গ্রুপ কি বি নেগেটিভ? আপনারা চাইলে আমি সাহায্য করতে পারি। পিয়াসের কথা শুনে সবাই চোখ রাখলো পিয়াসের দিকে, শুধু রাজ ব্যতীত। তার মাথা ঠিক নেই, আদ্র ভ্রুকুটি করে এগিয়ে সে বলে, আমার সাথে চলো, ব্লাড টেস্ট করতে হবে। পিয়াস গেল সাথে। আদ্র একটি সিরিজ করে ব্লাড নেয়, সেই সাথে পিয়াসের মাথা থেকে না জানিয়ে গোপনে একটু চুল নিল। অতঃপর পিয়াসকে অপেক্ষা করতে বলে নিচে গেল মালিনীর দিকে। অপারেশন রুমে এসে আয়রাকে বলে, একটা চুল নাও ওনার মাথা থেকে। আয়রা অবাকের সাথে বলে, বাচ্চার চুল দিয়ে কি হবে? আমি বলেছি নাও। আয়রা নিল মালিনীর মাথা থেকে একটি চুল। আদ্র চুলটা আয়রার হাত থেকে নিয়ে দুটো চুল একটি ছোট প্যাকেটে নিয়ে গেল টেস্ট করতে। কিছুক্ষণ পর ডাক্তার এসে বলে, মিস্টার পিয়াস, আপনি পেশেন্টের ব্লাড দিতে পারবেন? আপনার ব্লাড কোনো ভাইরাস বা সমস্যা নেই। পিয়াস সাহস করে গেল। মাহমুদ সর্দার বসে বসে দোয়া পাঠ করছেন। রাজের দিকে চোখ রাখতেই কেমন যেন গলার কাছে দলা পাকিয়ে এলো। ডাক্তার চলে গেছে মায়ার কাছে, তিনি নিজেই ভয়েতে শেষ। মায়া মারা যাবে এটা তো বলেনি, বলেছিল মারা গেলে এর দায় হাসপাতালের না, এটা তো সমস্ত পেশেন্টের বাসায় বলে। এভাবে তো রিয়াক্ট করে না মন্ত্রী, বলে কি সম্ভব? মায়ার সিজারের ব্যবস্থা করা হলো। একদিনে 4 জনের অপারেশন, একদিন বললে ভুল। মায়াও মালিনীর অপারেশন চলছে 1:30টার দিকে। 12টার পর তারিখ পাল্টে যায়, তাহলে দিন এক হলো কিভাবে? রাত সব জায়গায় টুকটুক করে দৌড়ে বেরিয়েছে। ধকল তো তার উপর দিয়েই গেল। রোগী একজন যার জীবনে ঝুঁকি থাকে, কিন্তু যে রোগী টানে তার জীবন যেন মর্মর অবস্থা। এটা তারাই বুঝবে যারা রোগী টেনে বেড়ায়। মাহমুদ সর্দার ডান হাত রাজের কাঁধে দিয়েই বলেন, আল্লাহর উপর ভরসা রাখো। সবসময় ভরসা আছে আমার, কিন্তু হারানোর ভয় আসলে বুকের মধ্যে ব্যথা জাগে। এই ব্যথা যে কেউ কমাতে পারে না বাবা। মাহমুদ সর্দার হাতটা স্থির রাখলেন রাজের কাঁধের উপর। ঘণ্টাদের পর ডাক্তার এলো ফুটফুটে শিশু নিয়ে, খুবই ছোট্ট ও নরম দেহ। পিয়াসের ছেলের থেকেও এর দেহটা ছোট, আর ধরলেই লাল রক্ত জমাট হয়ে থাকে। এইমাত্র নার্স যখন পরিষ্কার করে তার বাচ্চাটার কান্নায় ঘর ভরে যায়। পরিষ্কারের পর বাচ্চাটার গায়ে মুছতে নিলে জায়গায় জায়গায় লাল হয়ে ওঠে। ডাক্তার এসে কাঁপা কাঁপা গলায় জানায়, ছেলে সন্তান হয়েছে আপনাদের? রাজ উস্কো খুস্কো চাহনি নিয়ে এগিয়ে এলো। ডাক্তার ভয়তে একটু পিছিয়ে যায়। রাজ এসে শুকনো গলায় কাশি দিয়ে প্রশ্ন ছুড়ে, বাচ্চার মা কেমন আছে? উনি সুস্থ আছেন, স্যালাইন দিয়ে রেখেছি আমরা। 3 দিন স্যালাইনের উপর দিয়ে চলতে হবে, আশা করি সুস্থ হবে। বাচ্চাকে এনআইসিইউতে রাখতে হবে কিছুদিন, আনুমানিক 3 থেকে 4 সপ্তাহ। কেন? অবস্থা ভালো না, তাই এনআইসিইউতে থাকলে বাচ্চার স্বাস্থ্য ভালো হবে এবং বাচ্চাও সুস্থ থাকবে। রাজ পাল্টা কথা না বলে বাচ্চাটিকে নিজের কোলে নিয়ে কপালে চুমু খায়। ডাক্তার ভয়তে বললেও পারল না বাবুকে চুমু খেতে নেই। ওদের স্কিন সেন্সিটিভ, ঠোঁটে যে ব্যাকটেরিয়া থাকে এতে বাচ্চার স্কিনে ক্ষতি হবে ভয়ে কথাগুলো গলায় আটকে আছে। রাজ আজান দিল বাচ্চাটার কানে। বাচ্চাকে দেখে মাহমুদ সর্দারের কাছে সে বলে, আমার জুনিয়রকে করে নেবে না বাবা? মাহমুদ সর্দার ফিচেল হেসে চোখের পানি মুছেই বলেন, নিজের নাতিকে আবার নিব না। আমার আর মায়াবতী নামের সাথে মিল রেখে ওর নাম দেব মেহেরাজ। স্বামী রাজের জুনিয়র মেহেরাজ সর্দার। ও সুস্থ হলেই আকিকা দিব ইনশাল্লাহ। রাজ একটু হেসে পেছনে ঘুরে বলে, মায়াবতীকে দেখা যাবে? এখন ওনার সেন্স নেই, 6 ঘন্টা পর্যন্ত ঘুমানো প্রয়োজন। আপনি চাইলে এমনি দেখা করতে পারেন, কিন্তু তার ঘুমের বিরক্ত করবেন না প্লিজ। রাজ চলে যায় মায়ের কাছে। মায়াকে দেখে রাজ পাশে বসে বলে, আমাদের বাচ্চাটা কিন্তু এক কেক দিয়ে চ্যাম্পিয়ন হয়ে গেল। কাল কেক দিয়ে আজ পৃথিবীতে এসছে। ভাবা যায় কোথায় ফার্স্ট আমার ছেলেটা। বাবা থেকে আনতে প্রসেসিং দেরি করলেও সে কিন্তু আগে আগে চলে আসে। কি অধৈর্য ছেলে হলো আমাদের। বলেই এক চিলতে হাসি দেয় রাজ। মায়ের কপালে চুমু দিয়ে মায়ের নিভু চোখ দুটো দেখে বলে, আব্বে, এই মায়াবতী,
তোমাকে এভাবে নিশ্চয় মানায় না। তুমি আমার সামনে হিংস্রপতি হয়ে ঘুরবে, আমি তোমাকে রাগিয়ে দেব। তোমাকে রাগিয়ে দিতে কিন্তু আমার খুব ভালো লাগে। তোমার এই মায়াবী রূপে হিংস্র চাহনি আমি বড্ড ভালোবাসি। নাক টেনে বলে কথা বাইরে আসে রাজ। মায়া ঘুমে আচ্ছন্ন। বাইরে আসতেই শুনতে পায় মালিনীর অপারেশন সাকসেসফুল হয়েছে। পিয়াসকে কিছু খেতে দেওয়া হয়েছে। রাজ সব শুনে শান্তির নিঃশ্বাস নেই। আদ্র আসতেই রাজ ধীর কণ্ঠে বলে, ছোট মার কি অবস্থা? অল ওকে, সোনালির লাশ এখনো মর্গে। খুব আস্তে বলে। আদ্র একবার তাকালো বিভান খানের দিকে, তারপর বলে, তোমার সাথে একটু ক্যান্টিনে চলো, ইম্পর্টেন্ট কথা আছে। রাজ ভ্রুকুচকে গেল আদ্রর সাথে। ক্যান্টিনে এসে বসে দুইজনে। আদ্র নিজের হাতে থাকা কাগজ এগিয়ে দেয় রাজের নিকট। রাজ ভ্রুকুচকে বলে, এটা কি? ডিএনএ টেস্ট। রাজের সন্দেহ হয়, কিছু না বুঝেই বলে, এখন আবার কার টেস্ট করা হলো? দেখো তুমি নিজের চোখে। দেখা হচ্ছে পরবর্তী পার্টে। টাটা।